নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা আমার সেই শিউলি গাছ, যেটা 2 বছর আগে আমি একদম ছোট্ট অবস্থায় প্রতিস্থাপন করেছিলাম। এই 2 বছর ধরে এ আমাকে ভরে ফুল দিয়েছে। তো এখন গাছটার মোটামুটি ফুলের সিজন শেষ, ফ্লাওয়ারিং সিজন শেষ। এইবার এটাকে আমরা প্রুনিং করব। ফ্লাওয়ারিং সিজন শেষ কি করে বুঝবো? এই দেখো, প্রত্যেকটা জায়গায় ফুল শেষ, এবার বীজ স্টার্ট হয়ে গেছে। এইবার আমরা এটাকে প্রুনিং করব। যখন দেখবো যে গাছে মোটামুটি পুরোপুরিভাবেই ফুল শেষ, তখন আমরা এটাকে প্রুনিং করব। অনেকের সময় দেখবে যে এইভাবে পাতা পুড়ে পুড়ে আসে। এটা অনেকে ভাবে যে ফাঙ্গাসের জন্য পাতা হয়তো পুড়ে পুড়ে আসছে, কিন্তু না, গাছে যখন ফুল শেষ হয়ে যাবে তখন কোনো কারণে স্ট্রেস পেলে বা জলের অভাব হলে তখন এইভাবে পাতা পুড়ে পুড়ে আসে। তো এইটাকে আমরা আবার আগামী মরশুমে যাতে ভালোভাবে ফুল পেতে পারি সেই জন্য প্রিপেয়ার করব, এবং তার জন্য প্রুনিং আর রিপোর্টিং করব। তো রিপোর্টিং করতে হবে কি করে বুঝবো? না, এই দেখো গাছের গোড়ার মাটিটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে দেখো কত শিকড়। আমি গাছটা কোনোরকম হাত দিচ্ছি আর পুরো শিকড়ে ভর্তি। এইভাবে প্রচুর শিকড় ওপরে চলে এসছে, ফলে কি হচ্ছে, গাছে কিন্তু জল আর থাকছে না। জল দিলেই সাথে সাথে শুকিয়ে যাচ্ছে, আবার কয়েক ঘন্টা পরে আমাকে জলটা দিতে হচ্ছে। যদি কারো হয় যে রুট এই রকম অবস্থায় নেই, রুট মোটামুটি ঠিকঠাকই আছে, সেক্ষেত্রে রিপোর্ট করার দরকার নেই। সেক্ষেত্রে তোমরা কি করবে, ওপর থেকে 3 ইঞ্চি মাটি তুলে নেবে, নিয়ে তারপর আমি যেভাবে রিপোর্টিং করার মাটি রেডি করা দেখাবো সেইভাবে একটু মাটি দেবে আর একটু খাওয়ার দিয়ে দেবে, দিয়ে তারপর প্রুনিং করবে। আচ্ছা, প্রুনিংয়ের সময়টা কীরকম হওয়া উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে প্রুনিংয়ের সময় কীরকম হওয়া উচিত। এটা যেহেতু শীতের ফুল গাছ নয়, তাই আমরা চেষ্টা করব শীতকালে প্রুনিংটা না করার। অনেকে শীতকালে প্রুনিং করেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করব আমরা ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মার্চের 10 তারিখের ভেতরে কোনো একটা দিন প্রুনিং করার। তো সেক্ষেত্রে আমরা মাটি কিভাবে প্রিপেয়ার করব সেইটা এখন আমরা দেখাবো। বন্ধুরা, শিউলি গাছ প্রাথমিকভাবে আমরা হালকা দোআঁশ মাটিতে প্রতিস্থাপন করলেও যখন রুট ওইভাবে বাউন্ড হয়ে যাবে বা গাছের একটু বয়স হয়ে যাবে, তারপর আমরা যখন রিপোর্ট করব তখন মাটিটা একদম হালকা দোআঁশ মাটি আমরা দেব না। তখন মাটিটা যেন একটু ভারী হয়, কারণ একদম হালকা মাটি দিলে তখন রুট আবার খুব তাড়াতাড়ি চলাচল করবে এবং খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বছরে 2বার ধরে গাছটাকে প্রুনিং করার মতো অবস্থা চলে এসছে। আমরা চেষ্টা করব যে গাছটাকে একবারই আমরা বছরে প্রুনিং করব, সে রুট প্রুন হোক বা ডালপালা প্রুন হোক। ডালপালা প্রুন কিন্তু 2বার করা যায়, সফট প্রুনিং, হার্ড প্রুনিং, সেটা গাছের হেলথ এর ওপর ডিপেন্ড করছে, যে গাছের গ্রোথ কীরকম হয়েছে তার উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, এই রকম যে বাগানের মাটি, এরকম মাটি 2 ভাগ নেব। এটা যদি নতুন মাটি হয়, যে আমরা আগে ইউজ করিনি, 2 ভাগ নেব, আর কম্পোস্ট 1 ভাগ নেব। এটা হতে পারে গোবর সার, হতে পারে ভার্মি কম্পোস্ট, হতে পারে 1 বছরের পুরনো পচানো পাতা পচা সার। গোবর সারটা কিন্তু অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে। আর তার সাথে নেব আমরা 1 ভাগ কোকোপিট বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো। আমি এখানে কোকোপিট পাইনি, আমার এখানে কাঠের গুঁড়োটাই বেশি অ্যাভেলেবেল, তাই আমি এই ধরনের কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করা কাঠের গুঁড়ো। তোমরা কিন্তু এটা কাঠের দোকান থেকে কিনবে না, কাঠের যে মিল আছে, অর্থাৎ যেখানে কাঠ চেরাই করা হয়, সেই সব জায়গা থেকেই কালেক্ট করার চেষ্টা করবে। তো এইভাবে আমি এই রেশিওতে মাটিটা মেশাবো। যারা প্রথম প্রতিস্থাপন করবে তারা 1 ভাগ দোআঁশ মাটির সাথে 1 ভাগ কম্পোস্ট দেবে, আর 1 ভাগ কোকোপিট দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেবে। কিন্তু যারা রিপোর্টিং করবে তারা যেভাবে বললাম সেইভাবে মাটিটা প্রিপেয়ার করবে। আচ্ছা, অনেকের কাছে থাকে শুধুমাত্র নদীর সাদা বালি মাটি অ্যাভেলেবেল থাকে, হয়তো নদীর ধারে বাড়ি, তারা কি করবে, তারা 1 ভাগ বালির সাথে 1 ভাগ কম্পোস্ট আর 1 ভাগ কোকোপিট মেশাবে। তবে সেক্ষেত্রে জলের ব্যাপারটা খুব খেয়াল করে করে দিতে হবে, কারণ শীতকালে জল কম লাগে আর গরমকালে ওই বালিতে প্রচুর তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, সেক্ষেত্রে জল বেশি দিতে হয়। আর যাদের কাছে এঁটেল মাটি থাকবে তারা কি করবে না, তারা করবে কি, 1 ভাগ এঁটেল মাটি নেবে, তার সাথে 1 ভাগ কম্পোস্ট নেবে, 1 ভাগ কোকোপিট নেবে, এই রকম করে মিশিয়ে মোটামুটি 3 ভাগ হলো। এই 3 ভাগের সাথে 1/2 ভাগ মতো নদীর সাদা বালি মাটি মেশাবে। নদীর সাদা বালি মাটি না থাকলে কোনো সমস্যা নেই, নদীর সাদা বালি মাটিটা অমিট করে দেবে। এবার এর সাথে আমরা কি কি সার মেশাবো সেটা দেখি। যেহেতু এটা আমি রিপোর্ট করব, রিপোর্টের পর গাছটা যাতে খুব ভালো করে খাওয়ার পায়, ফার্টিলাইজার পায়, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ গাছটা যেহেতু বয়স হয়েছে, সুতরাং কম খাওয়ার মতো বয়স আর ওর নেই, ও কিন্তু এখন বেশি খাওয়ার ডিমান্ড করবে। তো সেক্ষেত্রে খাওয়ারের ম্যানেজমেন্ট কি করে করব সেটা দেখি। বন্ধুরা, এখানে আমি কয়েক ধরনের খাবার নিয়ে নিয়েছি, তোমাদের এটা দেখাই। এখানে আছে সর্ষের খোল, এটা হচ্ছে নিম খোল, এখানে আছে হাড় গুঁড়ো, আর এটা হচ্ছে শিং, একদম ডাস্ট টাইপের আমি নিয়েছি।
তো এটা একটু কম সময় ধরে ডিকম্পোজড করলে হয়, তাই আমি এই ধরনের নিয়েছি। যারা একদম এই রকম ওয়ালাই শুধু শিঙের চাছা পাবে তারা সেটাও নিতে পারো, তবে সেক্ষেত্রে 1 মাস ধরে এটাকে ডিকম্পোজড করতে হবে। আচ্ছা, একটুখানি আমি লাল পটাশ নিয়েছি। যারা মোটামুটি রাসায়নিক সার পুরোপুরি অ্যাভয়েড করতে চাও তারা এর জায়গায় কিন্তু 1 মুঠো কলার খোসা দেবে। এটা হচ্ছে 12 ইঞ্চি টবের জন্য। আর আমি সামান্য একটু ডিএপি নিয়েছি। যাদের কাছে ডিএপি থাকবে না তারা কিন্তু সুপার ফসফেট ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে সিঙ্গেল সুপার ফসফেট এই মুহূর্তে নেই, তাই আমি একটুখানি ডিএপি দিয়েছি। আর এটা আমার কাছে বাজার থেকে আনা আগের দানা অনুখাদ্য একটু ছিল, তাই আমি সামান্য একটু মিশিয়েছি। এটা যদি না থাকে এটা অপশনাল, এটা অ্যাভয়েড করতে পারো। আর যারা পুরোপুরি জৈব পদ্ধতিতেই বাগান করবে তারা ডিএপি, মোটামুটি পটাশ এগুলো অ্যাভয়েড করতে পারো। আর যারা চাও যে টবের মাটিটা আমরা বারবার ইউজ করব কিন্তু রাসায়নিক আমাদের ইউজ করতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমরা এক কাজ করবে, এই লাল পটাশের বদলে সাদা পটাশ ব্যবহার করবে। যারা সর্ষের খোল পাবে না তারা বাদাম খোল দিতে পারো 1 চামচ, কোনো সমস্যা নেই। এবার আমরা রিপোর্ট কিসে করব, কত ইঞ্চি টবের জন্য কতটা করে খাবার দেব। আমি 12 ইঞ্চি টবের মাপে বলছি। খাওয়ার যে চামচ আছে সেই চামচের আমি 1 চামচ নিয়েছি সর্ষের খোল, হাফ চামচের একটু কম নিয়েছি পটাশ। আচ্ছা, আমি এখানে ডিএপি দিয়েছি এইটুকুখানি, এটা কতটা হবে, মোটামুটি তোমরা 20 দানা মতো ডিএপি ইউজ করতে পারো, খুব একটা সমস্যা নেই, এটা না দিলেও দিতে পারো। আচ্ছা, দানা অনুখাদ্য আমি একটুখানি দিয়েছি, মানে একদম হাতের চিমটেতে এইটুকু পরিমাণে উঠলে যেটুকু হয় আমি সেইটুকু দিয়েছি, ওটা নাও দিতে পারো, মোটামুটি 1 থেকে 2 গ্রাম মতো দিলেই হয়। আচ্ছা, শিংকুচিটা আমি একটু বেশি ব্যবহার করেছি। শিংকুচিটা আমি ইউজ করেছি এখানে প্রায় 2.5 চামচ মতো আছে। তোমরা চাইলে 3 চামচ দিতে পারো বা হাতের 1 মুঠো পর্যন্ত দিতে পারো, কারণ এটা ডিকম্পোজ হওয়ার পর এটা যেহেতু স্লো রিলিজ নাইট্রোজেন থাকে, তাই গাছটা খুব ভালো করে নাইট্রোজেনের সোর্সটা পায়, ফলে গাছের প্রিলিমিনারি স্টেজে গ্রোথটা খুব ভালো হয়। আর ফসফেটের যোগান দেওয়ার জন্য আমি এখানে হাড় গুঁড়ো নিয়েছি 2 চামচ। গাছটা যখন প্রুনিংয়ের পর আমি বসাবো তখন ওর রুটটা যাতে ঠিকঠাক করে সঞ্চালন হয়, সেক্ষেত্রে আমাদের সবথেকে দরকার হচ্ছে নাইট্রোজেন আর ফসফেট। পটাশটা ওই সময় কম পরিমাণ দিলেও চলে, তাই আমি পটাশের পরিমাণ কম রেখেছি। আমরা চেষ্টা করব এই সময় যেন নাইট্রোজেন আর ফসফেটের যোগানটা ঠিকঠাক থাকে। তো 12 ইঞ্চি টবের জন্য আমি মোটামুটি এই রেশিওতে দিলাম। তোমরা যদি 10 ইঞ্চি টবের জন্য দিতে চাও তাহলে পরিমাণটা একটু কমিয়ে রেখো। আর যদি কেউ দেখো যে তারা বড় টবে রিপোর্ট করবে, যেমন অনেকে থাকো 25 লিটারের জলের জারে বা রঙের বালতিতে গাছ রিপোর্ট করো, সেক্ষেত্রে এই রেশিওটা কিন্তু এর ডাবল পরিমাণে দেবে, কারণ ওখানে যা মাটি ধরে সেটা 12 ইঞ্চি টবের প্রায় ডাবল পরিমাণে। তো এইভাবে আমি মোটামুটি ফার্টিলাইজারটা নিয়ে ভালো করে মাটির সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আমি আসছি। বন্ধুরা, সবকটা উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিয়েছি ভালো করে। এই দেখো সারগুলো যে মিশেছে সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তো কোকোপিট, গোবর সার এবং মাটি আমি একসাথে মিশিয়ে নিয়েছি। তার সাথে তো নিমখোল আছেই। এবার নিমখোল যাদের মনে করো যে নিমখোল দিচ্ছি তারপরেও টবে খুব কেঁচো, পিঁপড়ে, শামুক ইত্যাদি হচ্ছে এবং সেক্ষেত্রে প্রিভেন্ট করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, গাছ লাগানোর আগে হাফ চামচ থাইমেট এই গোটা মাটিটার সাথে মিশিয়ে দেবে। এছাড়া কিন্তু জৈব উপায় আমার আর কিছু জানা নেই যেটা দিয়ে কেঁচো, শামুক ইত্যাদি তাড়ানো যায়, তবে নিমখোলটাতেই অনেকটা চলে যায়। আর নিমখোল খুব ভালো একটা প্রাকৃতিক ছত্রাকনাশকের কাজ করে, খুব ভালো করে মাটিটার ময়েশ্চার মেনটেন করতেও হেল্প করে। তো আমি এই গোটাটা মিশিয়ে নিয়েছি, সব মিক্সচার একসাথে মোটামুটি মাটির মিডিয়া রেডি। এর সাথে এবার আমরা যেটা করব, স্প্রেয়ার আছে, স্প্রেয়ার দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে জল স্প্রে করব, ঠিক আছে? জল স্প্রে করে গোটা মাটিটাকে ভিজিয়ে দেব। এই দেখো আমি স্প্রেয়ারটা দিয়ে মোটামুটি এইভাবে পুরোপুরি মাটিটাতে জল স্প্রে করছি। খুব বেশি কাদা করব না, কিন্তু ময়েশ্চার যাতে মেনটেন হয় সেরকম করে আমরা জাস্ট একটু ভেজা ভেজা করে দেব, করে মাটিটাকে মেখে দেব। কীরকম করে মাখবো না, এই রকম করে জাস্ট দেখবো মাটিটায় ভেজা ভেজা ভাব আছে কিনা বা ময়েশ্চার আছে কিনা। যখন দেখবো যে আবার একটু শুকিয়ে গেছে আবার একটু এইরকম করে জল স্প্রে করে দেবো। তো আমার তো এক হাতে হচ্ছে না জল স্প্রেটা, আমি 2 হাতে জল স্প্রে করে মাটিটাকে ময়েস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কীরকম ভেজা ভেজা ভাবটা মাটির মধ্যে থাকবে। তো আমরা এইভাবে ময়েস্ট টাইপের করে নেব, দেখবো যেন খুব কাদা কাদা না হয়, মাটিটা জাস্ট এরম ভিজে ভিজে ঠেকবে, মাটিটা হাত দিলে হাতে লেগে থাকবে কিন্তু একদম কাদা হয়ে যাবে না। তো সেই অবস্থায় আমরা এইভাবে মাখবো, মেখে এইরকম এক জায়গায় স্তূপীকৃত করব। সেটা আমরা বস্তায়ও ভরে রাখতে পারি, আমি বিশেষত বস্তাতেই ভরে রাখি। তো বস্তাতে ভরে এইভাবে আমি 15 দিন মতো রেখে দিই। 15 দিন পরে এটাকে আমি আবার বের করে এরম আবার মেলে দিই। মেলে যদি দেখি যে এটা শুকিয়ে গেছে আবার একবার জল স্প্রে করি,
করে মোটামুটি আবার 1 সপ্তাহ থেকে 15 দিন রেখে দিই। তো 1 মাস পরে মাটিটা আমার ইউজের মতো রেডি হয়। তো তারপর আমি সেই মাটিটায় গাছ প্রতিস্থাপন করি। এখানে একটা ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে, এটা আমরা রাখবো কোথায়। যেহেতু এতে অনেক রকম জৈব উপাদান মেশানো আছে এবং কম্পোস্ট আছে, সেহেতু আমরা মাটিটাকে কখনোই এমন জায়গায় রাখবো না যেখানে কিন্তু খুব ভালো মানের রোদ পায়। আমরা সবসময় এইটাকে এমন জায়গায় রাখার চেষ্টা করব যেটা কিন্তু ছায়াযুক্ত এরিয়া। ছায়াযুক্ত এরিয়া, রাতে শিশির পড়ে না, বৃষ্টি হলে বৃষ্টির জল পড়বে না, সেরকম টাইপের একটা জায়গায় আমরা এটা রাখবো। আর যাদের বাগানের পুরনো মাটি ইউজ করছো বা খুব পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করো, মাটি পুনর্বার ব্যবহারের অনুপযুক্ত হয়, তারা কি করবে, এই 12 ইঞ্চি টবের জন্য 1/2 গ্রাম মতো চুন ইউজ করবে। মানে জাস্ট এইটুকু চিমটেতে করে নিয়ে পান খাওয়ার যে চুন হয় এইভাবে ছড়িয়ে দিতে পারো, তো তাতেই হবে। আবার অনেকের কাছে ট্রাইকোডার্মা ভিরিডি থাকে, তারা 12 ইঞ্চি টবের জন্য মোটামুটি এই রকম একটা পরিমাণ নিতে পারো, পরিমাণ নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারো। ট্রাইকোডার্মা ভিরিডিও খুব ভালো একটা ছত্রাকনাশকের কাজ করে, ওটা এক ধরনের ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া গাছের জন্য। তো আমি ট্রাইকোডার্মা ভিরিডি খুব একটা ইউজ করি না এবং তাতেও গাছের মোটামুটি ভালো গ্রোথ পাই। তাই পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি না দিয়েও মাটিটা রেডি করা যায়। এবার আসছি প্রুনিং কীরকম করে করব। প্রুনিং কিভাবে করলে এটা একদম এলোমেলো অবস্থা ছেড়ে গাছটা একটা ঠিকঠাক শেপে আসবে এবং একটা সুন্দর শেপ হয়ে আবার আমাকে পুনরায় ফুল দেবে, সেই হিসেবে আমি প্রুনিং করব। প্রুনিং করার একটা প্রসেস আছে। এই যে দুর্বল ডালপালাগুলো আছে, এই ধরনের ডালপালাগুলো বা এই যে ডালগুলো আছে, এইগুলো তো আমরা ছেঁটে ফেলবই, কিন্তু অরিজিনাল হাইট কিভাবে হবে সেইটা আমি দেখাবো। তো বন্ধুরা, আমরা যদি 2 বছরের গাছ দেখি তাহলে এই আমাদের যে হাতের এই যে পরিমাণটা হয়, এই রকমভাবে এটা একটা হলো, এই একটা হলো, দুটো, মানে মোটামুটি এরকম একটা জায়গা, এরকম একটা হাইট রেখে কেটে দেব। বন্ধুরা নিশ্চয়ই দেখাতে পারছি যে হাইটটা কীরকম হচ্ছে। 1 বছরে যদি গাছ হয় তাহলে মোটামুটি এরকম একটা হাইট রেখেও কাটা যায়। এবার যাদের মনে হবে যে না, তারা গাছকে হাইট রাখতে চান, তারা অবশ্যই হাইট রেখে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ধরনের একটা শেপ করে কাটলে কি হয়, যে গাছটা একটা বনসাইয়ের রূপ পায়। পরে দীর্ঘ বছর ধরে কাটতে কাটতে এবং তার থেকে আবার ডালপালা বেরিয়ে যখন গাছটা হবে, তখন একটা বনসাইয়ের রূপ পেয়ে যাবে। তো আমি সেইভাবে সেই হাইট অনুযায়ী গাছটা কাটবো। আচ্ছা, আর কীভাবে কাটবো না, হাইট তো মোটামুটি এই রকম হলো, এই যে আমি দেখালাম হাইটটা এরকম হলো, কিন্তু বুঝবো কি করে যে কোথা থেকে কাটবো? যাদের ধরুন এত মোটা ব্রাঞ্চ নয় কিন্তু তুলনামূলক সরু ব্রাঞ্চ, তারা কিভাবে কাটবেন? এই যে মোটামুটি পাতা দেখতে পাচ্ছি, দুটো পাতার যে এই ওপরের পোর্শন, আমরা কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করব এই জায়গা থেকে কাটার। এখানে আমি হাইট মাপতে দেখলাম যে আমার হাইটটা এখানে হলো, কিন্তু পাতাটা আমার বেরিয়েছিল এখান থেকে। এই যে এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পাতা যে ছিল তার যে দাগ আছে, সুতরাং আমি এখানে হাইটটা একটু বাড়িয়ে পাতা যেখানে ছিল এর ওপর থেকে কাটবো, মানে এই পজিশন থেকে কাটবো। তো কিভাবে কাটবো? এরকম একটা কাটার নেব। আমার কাটারটা খুব একটা ভালো নেই, সবসময় চেষ্টা করবেন শার্প কাটার ইউজ করার। এইভাবে ধরবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চেষ্টা করব কাটার। তার থেকে বেশি হাইট করার কোনো দরকার, অ্যাঙ্গেল করার কোনো দরকার নেই। তো আমার এক হাতে কাটতে অসুবিধে হচ্ছে, আমি 2 হাতে কেটে আপনাদের দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার এইখানে ডালটা কাটা। এইবার বাকি ডালগুলো আমি কিন্তু এই কাছাকাছি ইকুয়াল হাইট রেখে কেটে দেব। তো বাকি ডালগুলো আমরা কিভাবে কাটবো? এই ডালটার ক্ষেত্রেও আমি এই রকম জায়গা থেকে কাটবো। এই জায়গা থেকে আগে আমার পাতা বেরিয়েছিল, কিন্তু তারপর এই রকম একটা লিকলিকে সরু ব্রাঞ্চ আছে, এই লিকলিকে সরু ব্রাঞ্চটাকেও কিন্তু আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো, কারণ এগুলো দুর্বল কাণ্ড, এগুলো থেকে সেইভাবে পাতাও বেরোবে না, কিন্তু গাছটাকে খাওয়ার খেয়ে আর বাড়তে দেবে না। তো এটাকেও আমি কাটবো ওই ইকুয়ালভাবে, ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। বাকি ডালগুলো আমি মোটামুটি ঠিক ইকুয়াল হাইট করে কেটে নেব এবং কাটবো কী ধরনের ডাল? যেই ধরনের ডালগুলো দেখবো যে এই ধরনের মোটা আছে, যাদের 1 বছরের গাছ হবে তাদের ডালগুলো একটু পাতলা থাকবে, অর্থাৎ এই রকম হতে পারে, কিন্তু যাদের 2 বছরের গাছ তাদের এরকম মোটা ব্রাঞ্চ থাকবে এবং আমরা কাটবোই মোটা ব্রাঞ্চগুলো। আর যেগুলো দেখবো যে দুর্বল কাণ্ড এই রকম ধরনের সরু, সেগুলো কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো আমি প্রুনিংটা গোটাটা কমপ্লিট করছি। এই ডালটাও আমি ওই রকম ঠিক সেম লেভেল করে কেটে নেব। এই ডালটা এইদিকে ঝুলে আছে, তো আমি এটাকে ওরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেব। এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা হয়ে গেছে। তো এরপর যেটা আছে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চ থেকে
এই একটা ডাল এদিকে বেরিয়ে গেছে, এটা একদম সরু লিকলিকে, আর ওপরের দিকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এটা মোটামুটি। তো আমি কি করব, এইটার এই যে জাংশন পয়েন্ট আছে আমি কিন্তু এই জায়গা থেকে কেটে দেব। এই জায়গাটা থেকে কাটা হয়ে গেছে। তো এইবারে আমি গাছটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব। সেটা কিরকম করে, এই যে ডালগুলো বেরিয়ে আছে, এই যে ডালগুলো বেরিয়ে আছে এইগুলো কিন্তু টব থেকে অনেকটাই বেরিয়ে আছে, এই দিকের ডালগুলো টব থেকে অনেকটা বেরিয়ে আছে। তো এই বেরোনো ডালগুলো যেগুলো লিকলিকে রোগা ডাল সেগুলো আমি রাখবো না। আচ্ছা, এখানে হলো এই যে মেন তিনটে ব্রাঞ্চ, এই একটা, এই একটা, এই একটা, তিনটে ব্রাঞ্চের মাঝে এই যে দুটো ব্রাঞ্চ এগুলো কিন্তু একদম সরু লিকলিকে, এগুলো আমি কি করব না গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো, একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু গাছের শেপটা একদম বাজে দেখতে লাগবে। এটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো তার ফলে এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে কেউ কাউকে ওভারল্যাপিং করবে না, ফলে এটা ঠিকঠাক থাকবে। এইবারে দেখবো আমরা দুর্বল যে ডালগুলো, যে ডালগুলো টব থেকে এক্সট্রা এদিকে বেরিয়ে আছে, এই ডালগুলোও কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো। এই ডালটা আমি এখান থেকে কেটে বাদ দিচ্ছি, ফলে এটা টব থেকে আর বেরিয়ে নেই। এদিকেও টব থেকে বেরোনো যে ব্রাঞ্চ আছে এটা কিন্তু এই গোড়া থেকে বেরিয়েছে, এটা গোড়া থেকে বেরিয়ে এই ভেতর দিক থেকে এসে, আমি একটু কাছে এনে দেখাতে বলবো, এই যে এই গোড়া থেকে বেরিয়ে এই ভেতর দিক থেকে হয়ে টবের এই দিকে বাইরে এসেছে। তো এই ডালটা খুব একটা সুস্থ সবল নয়, সেই জন্য এটাকেও আমি গোড়া থেকে একদম কেটে দেব। গোড়া থেকে কেটে দিয়েছি, কেটে একদম বাদ দিয়ে দিয়েছি। এই ডালটাও দুর্বল ডাল, এটাকেও আমি গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো। মোটামুটি যত ব্রাঞ্চ আছে দুর্বল টাইপের আমি সেগুলো সবই গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো, এবং গাছটাকে একটা সুন্দর শেপ এমনভাবে দেবো যে গাছটা যেন একটা বনসাইয়ের রূপ পায়। প্রত্যেকের গাছের শেপ অনুযায়ী কাটিং মেথড কিন্তু আলাদা আলাদা ধরনের হবে, প্রুনিং কেউ কাউকে শেখাতে পারে না। প্রত্যেকের গাছের যেভাবে শেপ থাকবে তারা কিন্তু সেইভাবে গাছের ডাল কাটাই ছাটাই করবে। এই একটা ব্রাঞ্চ একদম সরু, এতেও একদম ফল ধরে গেছে, একটা মাত্র পাতা আছে, এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমি মোটামুটি সব ডালগুলোই কাটাই ছাটাই করে দিচ্ছি। এইদিকে আমি এবার দেখাবো, এই ডালটাও অনেকটা বেরিয়ে আছে, এই ডালটা এটাও অনেকটা বেরিয়ে আছে। তো এটাকেও আমি মোটামুটি একটা শেপ দেওয়ার জন্য এখান থেকে কেটে দেবো, কেটে বাদ দিয়ে দিলাম। বেশিরভাগ গাছটাই আমার কাটাই ছাটাই করা হয়ে গেছে। এবার এই যে ডালটা বেরোচ্ছে এর কিন্তু গোড়ার দিকটা খুব একটা সরু নয়, তাই আমি এটাকে রেখে এইখান থেকে আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো এই হলো গাছের মোটামুটি টোটাল শেপ, একটা মোটামুটি শেপ আমি দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমার গাছের যে অবস্থা আছে তাতে কিন্তু আমাকে রুট প্রুন করতেই হবে। গোটা গাছটায় যদি পাতা না থাকে তাতেও কোনো সমস্যা নেই, ও কিন্তু কিছুদিন পর গাছটা থেকে পাতা ছেড়ে দেবে এবং রুট প্রুন করলে তারপর আবার নতুন পাতা গজাবে। এবার আমার গাছের যে অবস্থা তাতে কিন্তু রুট প্রুন করতেই হবে। আমি এটাতে মোটামুটি 2 দিন মতো জল দিইনি, জল না দেওয়ার জন্য শিকড় যেহেতু খুব ইম্প্যাক্ট হয়ে আছে ও পুরো জলটা শুকিয়ে নিয়েছে এবং রুট বলটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। তাই যেহেতু রুট বলটা সংকুচিত হয়ে শিকড়টা মোটামুটি ইম্প্যাক্ট হয়ে গেছে, তাই হালকা টান মারলেই গাছটা কিন্তু উঠে আসবে। আর যাদের এইভাবে উঠে আসবে না তারা টবটাকে উল্টো করে কোনো উঁচু জায়গায় হালকা ঠোকা দেবে, তাতেই বেরিয়ে আসবে। তো আমার এই গাছটা এইভাবে রুট বল সহ উঠে আসছে। এইবার আমি এটার রুট প্রুনিং করব। বন্ধুরা নিশ্চয়ই দেখা যাচ্ছে, কাছে এনে দেখলে বোঝা যাবে যে রুটটা কতটা ইম্প্যাক্ট হয়েছে এবং কতটা বাউন্ড হয়েছে। তো এই রকম যখন রুট বাউন্ড হবে আমরা কিন্তু রুটটা কাটাই ছাটাই করে দেবো। এবার রুট প্রুন করার জন্য আমি এটাকে শুয়ে দেবো। আমি কিন্তু অর্ধেকটার বেশিও রুট কেটে দেব। এই যে মোটা ধরনের রুটগুলো এগুলো গাছ বের করে, এগুলো যাতে মাটিটাকেও শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারে, এগুলো কিন্তু ফিডার রুট নয়। এগুলো আমি যদি কেটে দিই তাহলে কিন্তু ও আবার এগুলো তৈরি করে নিতে পারবে। আমি মোটামুটি এটার অর্ধেকটাও কেটে বাদ দিচ্ছি, সেই শেপ অনুযায়ী আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি, ধারালো কিছু দিয়ে এমনভাবে কাটতে হবে যাতে গাছটা খুব আঘাত না পায়। মোটামুটি একবার কাটলেই কাটা হয়ে যায় সেইভাবে। মাটিটাও আমি খুব ঝুরঝুরে করে লাগিয়েছিলাম, মাটিটা মোটামুটি দেখলে বোঝা যাবে
যে একদমই টাইট মাটি আমার ছিল না, তো আমি সেইভাবে গোটা গাছটা রুট প্রুন করে ফেলছি। তো মোটামুটি আমার এটা হয়ে গেছে। তারপরে আমি হালকা টান দিলেই দেখবো যেটা খুলে যাচ্ছে। এটা আমি কাটারি দিয়েও কেটে দিতে পারি বা কোনো শার্প কিছুর সাহায্যেও কেটে দিতে পারি এইভাবে। অ্যাকচুয়ালি রুটটা অনেকটা বাউন্ড হয়ে গেছে, তো তো মাটি সহ রুটটা একসাথে আমার কাটা হচ্ছে না। যাদের নরম রুট থাকবে তারা কিন্তু একসাথেই কেটে দিতে পারেন। এই যে রুটগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, আমি কিন্তু 40%-এরও বেশি কেটে বাদ দিয়ে দিলাম। এইবার আসবো সাইড প্রুনিং করার জন্য। আমার ওপরের দিকেও রুটগুলো খুব একদম ঘন সন্নিবিষ্ট হয়ে গেছে, তো আমি তাই সাইড থেকেও রুটগুলো কেটে বাদ দিয়ে দেবো। গাছটা মোটামুটি রুট প্রুন করা হয়ে গেছে। আমি এই ওপর দিকেও যে ফিডার রুটগুলো বেরিয়েছিল এটাও হাত দিয়ে একটু খুঁচে দেবো যাতে খুব বেশি ড্যামেজ না হয়। আপনারা পারলে কোনো একটা নিড়ানি দিয়েও খুঁচিয়ে দিতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই। তো এটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি গাছটাকে প্রতিস্থাপন কিভাবে করছি সেটা আবার দেখাবো। আমি টবে মাটি দিয়ে রেখেছি ড্রেনেজ সিস্টেম তৈরি করে। ড্রেনেজ সিস্টেম কিভাবে তৈরি করতে হয় সেটা যে বাগানিরা জানো না তারা অলরেডি আমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও আছে, সেটা ভিজিট করে দেখতে পারো। তো আমি ড্রেনেজ করে মাটিটা দিয়ে রেখেছি। এইবারে আমি এই রুট বলটা বসিয়ে দেখব যে ঠিকঠাক লেয়ার আছে কিনা। হ্যাঁ, মোটামুটি আমার এইভাবেই আছে। আমি কিন্তু গাছটাকে সোজা করে বসাবো যাতে এরপর যাতে এর পাতা ছাড়লে যেন বাঁকা দেখতে না লাগে। তো সেইভাবে আমি সোজা করে বসাবো এবং তারপর মাটি দেব। এইবার এখানে একটা ব্যাপার আছে যে আমি মাটি কতটা দেব, সেইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মাটি কিন্তু ততটাই দেব যতটা আগের রুট বলে আমার মাটি দেওয়া ছিল। আমরা কিন্তু তার বেশি ওপরে ভর্তি করে মাটি দেব না, সেই রুট বলের সাথে একই লেয়ার মেজার করে আমরা মাটি দেব। আর মাটিটা যখন দেব এইভাবে চেপে চেপে দেব যাতে ভেতরে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে এবং তার দরুন কোনোভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো টবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি আমরা সব জায়গায় এমনভাবে মাটি দেব যে মোটামুটি প্রত্যেকটা জায়গা যেন মাটিতে ভরে থাকে। এবং মাটিটা কতটা লেয়ার পর্যন্ত দেব, টবের যে এটাকে কানা বরাবর আমরা বলি সেটা থেকে আমরা কিন্তু 2 ইঞ্চি ছেড়ে রাখবো, কারণ ওই 2 ইঞ্চিতে আমরা খাবার দেব, জল দেব, তাই 2 ইঞ্চি ছেড়ে রাখবো। এবং এই যে আগের যে মাটিটা ছিল জাস্ট তার ওপরের লেয়ার পর্যন্ত আমরা মাটিটা দেব। আর এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একদম ইম্প্যাক্ট মাটি ছাড়া রুট প্রুন কিন্তু করার দরকার নেই। এই হচ্ছে আমাদের মাটি দেওয়ার ব্যাপার। তো আমি মোটামুটি মাটিটা চেপে চেপে দিয়ে দিয়েছি এবং মাটি দেওয়া হয়ে গেছে। ওপর থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি এই এতটা মতো গ্যাপ আছে, এই যে এখানে এতটা মতো গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমি জল দিতে পারি, খাবার দিতে পারি এবং জলটা দিলে মাটিটা আরও বসবে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না খাবার বা জল দেওয়ার বিষয়। এটা হচ্ছে যে প্রুনিং থেকে এখনো পর্যন্ত মানে মাটি দিয়ে রিপোর্ট করার বিষয়টা। এইবারে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এটাতে আমরা জল দেব। গাছের গোড়ায় জল আমরা এমনি জল দেব না, যেহেতু শিকড়ের কাটাই ছাটাই হয়েছে তাই আমরা ফাঙ্গিসাইডগুলো জল দেব। আমি এখানে সিস্টেমিক ফাঙ্গিসাইড সাফ 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়েছি। এবার আমি এই জলটা দেব। কারো কাছে যদি সাফ না থাকে সেক্ষেত্রে তারা ব্লাইটক্স, ম্যানসার ইত্যাদি রকম যে কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশি বন্ধুরা সাফের বদলে ম্যানসার ব্যবহার করবে। তো জলটা আমরা যখন দেব তখন কিন্তু চেক করে নেব। আজকে আমরা ভরপুর জল দেব যাতে নিচ থেকে জলটা ড্রেন আউট হয়ে যায়। একটু থেকে থেকে জলটা দেব যাতে উপরে জলটা নেমে গেলে আমরা আবার জল দিতে পারি। এরপর কিন্তু জল তখনই দেব যখন দেখব যে গাছের গোড়ায় ময়েস্ট আছে কিন্তু মাটিটা জলের দরকার আছে, তখন আমরা আবার জল দেব। আর যারা বুঝতে পারবে না তারা যখন দেখবে যে উপরে মাটিটা একদম খটখটে শুকনো হয়ে গেছে তারা কিন্তু তখন জলটা দেবে। তো এই গেল হচ্ছে যে জলের ব্যাপার। এইবার আমি যেহেতু এটার হার্ড প্রুনিং করেছি তাই এখন
মোটামুটি 3 থেকে 4 দিন আমি এটাকে পুরোপুরি শেডের তলায় রাখবো, কোনোভাবে যেন রোদ না পায় সেরকম একটা শেডের তলায় রাখবো। তারপর আমি এটাকে 1 সপ্তাহ সেমি সাইডে রাখবো এবং তারপর আমি ফুল সানলাইটে বের করব। আচ্ছা, এই কাটা জায়গাগুলোতে অনেকে ফাঙ্গিসাইডে লেই করে দেয়, তো এটা তোমরা দিতে পারো চাইলে অবশ্যই, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মেনিয়া বলতে পারো বা মিথ বলতে পারো, এটা না দিলেও সেরকম কিছু হয় না, কারণ আমরা এমনি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব, তাই সেক্ষেত্রে এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এইবার আসি যে এটার কেয়ার কী হবে। যারা ওপর থেকে মাটি একটুখানি তুলে তারপর খাওয়ার দেবে, তারা 10 বা 12 ইঞ্চির জন্য 1 মুঠো সর্ষের খোল বা সর্ষের খোল নিমখোল মিশিয়ে 1 মুঠো, শিংকুচি 1 মুঠো এবং হাড়ের যে গুঁড়ো আছে সেটা 1.5 মুঠো একসাথে মেশাবে। তার সাথে যদি জৈব সার দিতে চাও তাহলে কলার খোসার গুঁড়ো দেবে 1 মুঠো, গিয়ে ওই গোটা সারটা আমরা ভালো করে চারিদিকে ছড়িয়ে তার উপর এই যে মাটিটা রেডি করলাম এই রকম মাটি দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। তো সেক্ষেত্রে গাছকে খুব বেশি দিন শেডের মধ্যে রাখার দরকার নেই, সেটা সেমি সাইডে রাখলেই হবে, আর ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে দিলেই হবে। আর এই গাছের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের প্রুন হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি প্রথম 15 দিন কোনো রকম খাবার দেব না। 15 দিন পর আমরা এটাতে খোল ভেজানো জল দেব। কীরকম খোল ভেজানো জল দেব না, 250 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে 7 দিন রাখবো, তারপর তার সাথে আমরা আরও 10 লিটার জল অ্যাড করে সেই জলটা ছেঁকে এই গাছটার জন্য যতটা লাগবে সেই জলটা দেব। তারপর যখন দেখব যে পাতা ছোট ছোট বের হতে স্টার্ট হয়েছে, তো তারপর আমরা ফিডিং বা খাওয়ার এটা নিয়ে আলাদা আলোচনা করব, সেটা নিয়ে আমি পরে আপডেট নিয়ে আসব। আপাতত এই কেয়ার এবং ছোট ছোট যখন পাতা বেরোতে দেখা যাবে তখন কিন্তু কনফিডার বা কাকা বা থিটা বা রোগার প্লাস বা টাফগর এই ধরনের যে কোনো রকম কীটনাশক আমাদের স্প্রে করে রাখতে হবে, যাতে কচি বেরোনো পাতাতে কোনোভাবে পোকামাকড়ের আক্রমণ না হয়। বিশেষত এই সময় একটা ল্যাদা পোকা থাকে, সেটা শুয়োপোকার মতো অনেকটা দেখতে হয়, গ্রিন কালারের, তো সেটা অনেক সময় শিউলি গাছের পাতায় অ্যাটাক করে, তো সেটা যাতে না হয় তার জন্য প্রফেক্ট সুপারও অনেকে ইউজ করতে পারো। তো আপাতত কেয়ার এই পর্যন্তই, এবং নতুন পাতা বেরোনোর পর আমরা কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড গুলে প্রতি 15 দিন ছাড়া একবার করে স্প্রে করে রাখবো। এই আপডেট নিয়ে প্রুনিং মোটামুটি করতে থাকো, এরপর মোটামুটি পাতা বেরোলে কি অবস্থা হবে বা তার কি ট্রিটমেন্ট হবে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আর যারা এতে রাসায়নিক সার দিতে চাও বা রাসায়নিক সার দিতে পারবে, তারা কিন্তু এনপিকে 12-61-0 1 সপ্তাহ পর থেকে 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে গাছের গোড়ায় দিতে পারো। আবার যারা গাছের গোড়ায় দিতে চাও না রাসায়নিক সার, তারা কিন্তু ছোট ছোট পাতা বেরোনোর পর পাতায় স্প্রে করতে পারো, তবে ওইটুকু কচি পাতায় দিলে অনেক সময় কচি পাতা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে, তা সেই ক্ষেত্রে 1-2 বার গাছের গোড়ায় এনপিকে 12-61-0 দিলে কোনো সমস্যা হয় না, তো সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। মানে গাছের গোড়ার জলটা শুকিয়ে গেলে এনপিকে 12-61-0 আমরা জলে গুলে দিলাম। 1 লিটার জলে 1 গ্রাম করেই দিতে হবে। তো 1 লিটারের 1 গ্রামের মেজারমেন্ট যারা বোঝো না তাদের বলছি, আইসক্রিম খাওয়ার চামচের ছোট চামচের 1 চামচ মোটামুটি দিলেই হবে। আর যারা ওপর থেকে একটুখানি মাটি সরিয়ে তারপর খাওয়ার দেবে, তো সেক্ষেত্রে যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা সর্ষের খোল এমনি অবশ্যই দিতে পারো, এনপিকে 19-19-19 বা 20-20-20 ইত্যাদি রেশিওর যে এনপিকেগুলো আছে সেগুলোও দিতে পারো, বা 12-61-0ও দিতে পারো। এবার পরিমাণ কতটা হবে, ছোট আইসক্রিম খাওয়ার যে চামচ আছে তার কিন্তু 2 থেকে 2.5 চামচ দেবে, তার থেকে বেশি দেবে না। তো এই ছিল আজকে আমার শিউলি গাছের প্রুনিং নিয়ে টোটাল ভিডিও, এর আপডেট নিয়ে আমি আসছি অন্য একটা ভিডিওতে। নমস্কার।